কথাটা শুনে চাচা আমার দিকে তাকিয়ে বলল, মজা করছো তাই না? তুমি আবার কবে কবিরাজ হলে? সত্যি বলছি, সেটা অনেক বড় ইতিহাস। বিশ্বাস করেন, আমি এই সমস্যার সমাধান করতে পারবো। তাই ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিলাম, দেখি কেমন ভালো করতে পারো। কথা মতো চাচার বাড়িতে ঢুকলাম। ঢুকে রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এভাবে কিছুক্ষণ ঘুরে চাচাকে বললাম, দেখলাম। আমার মুখে কথাটা শুনে চাচা বললেন, কি দেখলে বাবা? এই বাড়িতে তো কালো ছায়ার নজর পড়েছে। ভূতেরা এই বাড়ির ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। এই রাস্তা দিয়ে ওরা চলাফেরা করে। তাহলে এখন উপায় কি বাবা? এটা থেকে কিভাবে মুক্তি পাবো? উপায় আছে, চুপ করে থাকুন, আমি ভূতগুলোর সাথে কথা বলে দেখি। এই বলে মিছিমিছি চোখ বন্ধ করে বিড়বিড় করছি। একটু পর চোখ খুলে চাচাকে বললাম, কাজ হবে। এর জন্য 5,000 টাকা লাগবে। এই টাকা দিয়ে একটা কালো ছাগল কিনে ভূতগুলোকে খুশি করতে হবে। এই শর্তে তারা রাজি হয়েছে। যদি এটা না করেন তাহলে একসময় এই বাড়িটা তাদের দখলে চলে যাবে। রহিম চাচা বলল, না বাবা, এমনটা যেন না হয়। আমি রাজি, এই নাও টাকা। টাকাটা আমি ছুঁতে পারবো না, আমার বাম পকেটে ঢুকিয়ে দিন। এই বলে পানিতে মিছিমিছি ফু দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিলাম। দিয়ে চাচাকে বললাম, নেন, আপনার কাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। এই বলে চলে আসলাম ওখান থেকে। 5,000 টাকা তো ইনকাম হলো, শান্তি পেলাম। রহিম চাচা ভালো পদে চাকরি করে ঘুষের টাকায় ফুলে গেছে। ওনার বড় মেয়েটাকে পছন্দ করতাম, বেকার বলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। 5,000 টাকা না নিয়ে 10,000 নেওয়া উচিত ছিল। যাই হোক, সেদিন বিকেলবেলা মা আমাকে বলেছে, কিরে, তুই নাকি রহিম ভাইয়ের বাসায় গিয়েছিলি, তুই নাকি কবিরাজ। মায়ের মুখে কথাটা শুনে পাশে থাকা ছোট বোন হা হা করে হাসতে হাসতে বলল, ভাইয়া তুই কবিরাজ? তা কবে থেকে কবিরাজ হলি শুনি? কবে হয়েছি সেটা জেনে তুই কি করবি? শুধু এটা জেনে রাখ, আমি সব জানি, সব দেখতে পাই। বললেই হলো? বিশ্বাস করি না তোর ভণ্ডামি। বিশ্বাস হচ্ছে না তাই না? না। ওকে, সামনে আয়। কেন? আয় বলছি, আমার সামনে এসে দেখ। তোর হাত দুটো পেছনে করে আঙুল দাঁড় করাবি, আমি বলে দিব কয়টা আঙুল দাঁড় করালি। এটা নাকি পারবে, পাগল। ওকে, এই দাঁড়ালাম। আমার কথা মতো ছোট বোন সামনে এসে দাঁড়ালো। পেতনি তখন রুমে ছিল। এসব দেখে মুচকি মুচকি হাসছে। পেতনিকে শুধু আমিই দেখতে পেতাম, মা ও ছোট বোন দেখতে পেত না। যাই হোক, পেতনিকে চোখের ইশারা দিয়ে বললাম আমার ছোট বোনের পেছনে যেতে, যেন ছোট বোন কয়েকটা আঙ্গুল দাঁড় করায়, সেটা দেখে আমাকে বলতে পারে। কথা মতো পেতনি ছোট বোনের পেছনে গিয়ে দাঁড়ালো। এদিকে ছোট বোন বলছে, নে শুরু করলাম, বলতো কয়টা আঙ্গুল দাঁড় করিয়েছি? আমি বললাম 3টা। আরে সত্যি তো, এটা মনে হয় এমনি বলেছিলি, মিলে গেছে। এবার বলতো কয়টা আঙ্গুল দাঁড় করিয়েছি? 2টা। হ্যাঁ, কেমনে পারলি? এবার বলতো কয়টা? এবারও 2টা। ওয়াও, কিভাবে সম্ভব? এখন কয়টা বলতো? 4টা। হায় হায়, ঠিক ভাইয়া, তুই দেখি সত্যিই পারলি। কিভাবে পারলি বল না? আমার হাত তো পেছনে রাখা ছিল, না দেখে কেমনে বললি? এসব বলা যাবে না, প্রমাণ পেয়েছিস, এখন ভাগ। এদিকে মাও বিষয়টা দেখে অবাক। আমাকে উদ্দেশ্য করে মা বললেন, এসব কবিরাজি বাদ দিয়ে পড়াশোনায় মন দে, আর যেন এসব না দেখি। মায়ের কথা শুনে রুমে চলে গেলাম। সে রাতে পেতনি আমার রুমে আসলো। ওকে দেখে আমি বললাম, বাহ, তুমি পেরেছো, আজকে আমাদের 5,000 টাকা ইনকাম হয়েছে। এই নাও তোমার পছন্দের খাবার, যত ইচ্ছে খাও। তখন পেতনি বলল, আচ্ছা, পরের প্ল্যান কি? পরের প্ল্যানটা হবে বড়। আমাদের গ্রামের মেম্বার আছে না, ওই শালা ভণ্ড, গরিব মানুষের হক মেরে খায়, ওর বাসায় ভয় দেখাবো। শোনো, তুমি মেম্বারের বাসার পেছনে ফুল বাগানের ফুলের গাছের নিচে আমার দিয়ে একটা পুতুল পুঁতে রাখবা, আর ওনার বাসার সবাইকে ভয় দেখাবা। পরে 2-3 দিন পর আমি যাব মেম্বারের বাড়ি। তারপর প্ল্যান মতো 2-3 দিন পর চলে গেলাম মেম্বারের বাড়িতে। মেম্বার বাড়ি যাবার পর আমাকে দেখে মেম্বার বলল, কোনো দরকারে আসছো? না মেম্বার সাহেব, একটা কথা বলার জন্য আসছি। কি কথা? কিছুদিন ধরে কি আপনার বাসায় ভূতের কোনো ঘটনা ঘটেছে? কথাটা শুনে মেম্বার সাহেব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, হচ্ছে তো। আচ্ছা, তুমি কি করে জানলে? সেটা পরে বলছি, কিভাবে জানলাম। তার আগে শোনেন, আমি আপনার এই সমস্যার সমাধান করতে পারবো। তাই নাকি? তুমি আবার কবিরাজি শিখলা কবে থেকে? অনেক আগে থেকেই পারি, এসব আমার দাদা শিখিয়েছে। এসব করি না বলে লোকে জানে না। মেম্বার সাহেব বললেন, তা ভালো কথা, কিন্তু আমার তো তোমাকে লাগবে না, কারণ একটু আগে অন্য একটা কবিরাজ আসছে আমার বাড়িতে। একটু পরে হয়তো কাজ শুরু করবে। এই রে, এই বুঝি ধরা খেয়ে যাব। এই কবিরাজ যদি পেতলি আর আমার বিষয়ে মেম্বারকে কিছু বলে দেয় তাহলে আর রক্ষা নেই। তাই বুদ্ধি করে মেম্বার সাহেবকে বললাম, না না, ভুলেও এই কাজ করবেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোন কাজ? অন্য কবিরাজ দিয়ে কাজ করালে ক্ষতি হয়ে যাবে। শোনেন, কাল রাতে আমি স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া আমাকে এসে বলছে, মেম্বার বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে, তুই যা সমাধান কর, উপকার কর। সে কালো ছায়াটা আরো বলল, তুই ছাড়া অন্য কোনো কবিরাজ যদি মেম্বারের বাড়িতে আসে তাহলে তার একটা ছেলেকে হারাবে। এখন আপনি বলেন মেম্বার সাহেব, আপনি কি আপনার ছেলেকে হারাতে চান? না না, তা চাই না। আমি এখন ওই কবিরাজকে চলে যেতে বলি, তুমি ভেতরে আসো। যাক, এতক্ষণে তাহলে কাজ হলো। কথা মতো ওই কবিরাজ চলে গেল। মেম্বার সাহেব আমাকে বলল কাজ শুরু করতে। মিছে মিছে পানিতে ফু দিয়ে সারা বাড়ি ছিটাতে লাগলাম। একসময় মেম্বার সাহেবকে বললাম, বাড়ির অবস্থা ভালো না,
ওরা এই পরিবারকে শেষ করবে। এবারের কোনো এক জায়গায় পুতুল রাখা আছে, সেই পুতুলে তাবিজ রাখা আছে। তাই নাকি? কি ভয়ানক কাণ্ড! কোথায় আছে সেই পুতুল? দেখো, খুঁজে বের করো। এক গ্লাস পানি দিন, দেখছি। এই বলে ভরা পানির গ্লাসের দিকে মিছিমিছি এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, এদিকে বাগানে, আপনার বাগানের ফুল গাছের নিচে আছে সেই পুতুল। এই বলে ওনাকে সাথে নিয়ে ফুল গাছের নিচ থেকে পুতুলটা তুলে ফেললাম। এটা দেখে তো মেম্বার অনেক ভয় পেয়ে বলে উঠলেন, হায় হ্যাঁ, সত্যি তো। বাবা প্লিজ এটা সমাধান করো, চিন্তা করবেন না, কাজ হবে। আর এসব হবে না, বিনিময়ে একটা গরু কোরবানির টাকা দিতে হবে। আপনার বাড়িতে যেসব ভূত পেত আছে সেগুলোকে একটা গরু দিয়ে খুশি করে অনেক দূরে পাঠাবো। ঠিক আছে, আমি রাজি। আর যেন কোনো সমস্যা না হয়। আশা করি আর সমস্যা হবে না। এ বলে একটা গরু কেনার টাকা নিয়ে বাসায় চলে আসলাম। শালার গরিবের হক মেরে খাওয়া টাকা আমি মেরে দিলাম। যাই হোক, এই ঘটনার 2 দিন পর হঠাৎ একদিন একজন মহিলা আসলেন আমার সাথে দেখা করতে। ওনাকে দেখে বলে উঠলাম, কে আপনি? আমার কাছে কি চান? আপনি কি আমাকে চেনেন? জবাবে মহিলা বললেন, আপনার সাহায্য আমার খুব দরকার। আমার ও আমার ছেলে মেয়ের সাথে ভয়ানক কিছু ঘটে যাচ্ছে, প্লিজ না করবেন না। মহিলার মুখে এসব শুনে আমি বললাম, আমি যে কবিরাজ সেটা কে বলল? আমার ঠিকানা বা পেলেন কিভাবে? জবাবে মহিলা বললেন, গতকাল আমার বাসায় একটা মেয়ে এসেছিল, এসে আপনার কথা বলেছিল। আর